বৈশাখ পড়তে না পড়তেই কলকাতা জুড়ে গরম যেন বেড়েই চলেছে, আর তার মধ্যে মাঝে মাঝেই মেঘ বৃষ্টির খেলা চলছে। আর এই সুযোগে পুরনো ডালপালা ঝেড়ে ফেলা গাছেরা নতুন সতেজ পাতার স্পর্শ পেয়ে আরেকবার বৃষ্টিতে ভিজে নিচ্ছে, যেন আরেকবার নতুন করে বাঁচার স্বাদ নিতে চাইছে। মানুষের মনও অনেকটা এমনটাই। পুরনো কিছু স্মৃতি মুছে ফেলতে চাইলেও অনেক সময় সহজেই তা মোছা যায় না। বৃষ্টি হলেই মন জুড়ে যেন নেমে আসে অন্ধকার, আর চোখে জল থই থই। কিন্তু এসবের মধ্যেও সময় কি থেমে থাকে? স্মৃতির পরতে পরতে জমতে থাকে ধুলো, কমে আসে আঁকড়ে ধরার অভ্যেস। তবে সবকিছু বুঝি নিয়ম মাফিক হয় না। এই যেমন ধরুন ঝড় মিঠে ফুলের গন্ধ বয়ে আনলে তা এড়ানো যায় না, আর তাতেই মন আরেকবার বেঁচে থাকার রসদ খোঁজে। তেমন করেই যদি কেউ ঝড়ের মতোই আসে আমাদের জীবনে, এসে এলোমেলো করে দেয় সব, ভিজিয়ে দেয় এক পশলা ভালোবাসার বৃষ্টিতে, হাতের মুঠোয় রাখে কাঠগোলাপ, তাহলে তাহলে কি জীবন আরেকবার বৃষ্টি চাইবে না? খুঁজবে না বাঁচার রসদ? শুনতে থাকুন আজকের গল্প, অভিষেক দত্তের কলমে কাঠগোলাপ ও একটি বৃষ্টি গাছ। সেদিন মেঘে ছেয়েছিল গোটা আকাশ, আর সারা দিন জুড়ে বইছিল কলকাতার বুকে। সাদান অ্যাভিনিউতে একটা বাড়িতে গান শেখাতে গিয়েছিল প্রাপ্তি। রবিবার বলে রাজনীলেরও অফিস ছিল না, তাই সে বলেছিল প্রাপ্তিকে গান শিখিয়ে লেকে চলে আসতে। ঢাকুরিয়া লেকের সামনে বসেছিল রাজনীল। একটা জোলো ঠান্ডা হাওয়া লেকের বুকের উপর দিয়ে ভেসে আসছিল। আরামে চোখ বুজে আসছিল রাজনীলের। বৃষ্টি আসার আগে লেকের সৌন্দর্য আলাদাই অনুভূতি সৃষ্টি করে রাজনীলের মনে। শুধু ও কেন, যারাই প্রকৃতি ভালোবাসে সবার অনুভূতি এক। লেকের পাশে একটা কাঠগোলাপ গাছ। গাছটা ভরে আছে একটা মায়াবী সাদা হলুদ রঙে। এই গাছটা ওরা দুজনেই খুব ভালোবাসে। রাজনীল বেঞ্চ থেকে উঠে ধীরে ধীরে গাছটার সামনে এলো। মাটি থেকে কুড়িয়ে তুলল হাওয়ার দাপটে পড়ে যাওয়া কয়েকটি কাঠগোলাপ। আর কিছুক্ষণের মধ্যে সেখানে এসে পৌঁছয় প্রাপ্তি। কিছু কিছু দিন থাকে মানুষ চেয়েও তার প্রিয়জনের থেকে মুখ সরিয়ে রাখতে পারে না। প্রিয়জনের চোখ দুটোর দিকে একভাবে তাকিয়ে থাকে। রাজনীলও ঠিক সেভাবেই প্রাপ্তির থেকে নিজের চোখ সরাতে পারছে না। একে নেহাতি কাকতালীয়। প্রাপ্তি আজ পড়েছে একটা কাঠগোলাপ রঙের শাড়ি, সাদা শাড়ি, হালকা হলুদ পাড়। কপালের ঠিক মাঝখানটায় একটা ছোট্ট হলুদ টিপ, কাঁধে একটা সাদা শান্তিনিকেতনী ব্যাগ। তাহলে কোনো প্রেমিক সত্যি কি তার প্রেমিকার থেকে চোখ সরিয়ে রাখতে পারে? প্রাপ্তি এগিয়ে এলো তার দিকে, গালে সামান্য লাল আভা। সে বলল, এই এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? না মানে হয়েছে হয়েছে, চলো। তারা এসে বসলো বেঞ্চটায়। আকাশের মুখ ভার হওয়া সত্ত্বেও লোকের অভাব নেই লেকে। কেউ কেউ ইভিনিং ওয়াকে ব্যস্ত, কেউ আবার ওদেরই মতো প্রেমী। বন্ধুবান্ধবের দল, কচি কাচাদের হই হুল্লোড়ে মুখরিত এই সরোবর এলাকা। এদের না দেখলে সরোবর নিজেই কাঁদবে। প্রাণ শক্তি না থাকলে যা হয় আর কি। প্রাপ্তি বলার পরেও রাজনীল চোখ সরাচ্ছে না, বলা ভালো পারছে না। লেকের দিক থেকে ভেসে আসা হাওয়ায় উড়ে যাচ্ছে প্রাপ্তির চুল, লিপটে যাচ্ছে ওর চোখে মুখে। রাজনীল নিজের হাত দিয়ে সরিয়ে দিল ওর মুখে এসে পড়া চুলগুলোকে, বলল, তোমায় খুব সুন্দর দেখাচ্ছে। তাই? রাজনীল কোনো উত্তর করল না। সে প্রাপ্তির মুখের মিষ্টি হাসিটার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই গর্জে উঠল মেঘ। শুরু হলো বৃষ্টি। ধরিত্রীর বুকে শুরু হলো প্রাণস্পন্দন। রাজনীল বলল, ছাতা এনেছো? এনেছি, কিন্তু বের করবো না। সে কি, কেন? আরে আজ এই গরমের প্রথম বৃষ্টি, আর তুমি ভিজবে না? পাগল নাকি?
আর ভালো কথা বলছি, তুমিও ভিজো না, জ্বর আসবে তোমার। আসুক, তুমি তো আছো নাকি? আরে দাঁড়াও দাঁড়াও, প্রাপ্তি। রাজনীলকে আর কোনো কথা বলতে না দিয়ে প্রাপ্তি টেনে নিয়ে গেল তাকে। তারপর একটা বড় গাছের তলায় দাঁড়ালো দুজনে। গাছটায় অসংখ্য গোলাপি সাদা ফুল ফুটে আছে, কি মায়াবী নরম সেই ফুল। রাজনীল বলল, এই গাছতলায় দাঁড়ালে তো সেই ভিজবেই। বৃষ্টি থেকে বাঁচার জন্য তো দাঁড়ায়নি, তবে তোমার সাথে মরশুমের প্রথম বৃষ্টি দেখবো বলেই দাঁড়িয়েছি। রাজনীলের খুব ভালো লাগলো কথাটা। সে প্রাপ্তির আঙুলগুলো নিজের আঙুলে জড়িয়ে নিল, তারপর বলল, এটা কোন গাছের তলায় দাঁড়িয়েছো জানো? না, কি গাছ? রেন ট্রি। বাহ, বেশ সুন্দর তো। আজ থেকে তাহলে আমি এর নাম দিলাম বৃষ্টি গাছ, আমাদের বৃষ্টি গাছ। মাটির থেকে উঠে আসা একটা সোদা গন্ধে ভরে উঠেছে চারপাশ। ঠান্ডা হাওয়ায় চারপাশ শীতল হয়ে গেছে একদম। বৃষ্টির ফোঁটা পেয়ে প্রাণ পেয়েছে গাছগুলো, সাথে রাজনীল আর প্রাপ্তিও। একবার চোখ বোঝো। প্রাপ্তি চোখ বুঝলে সে তার হাতে তুলে দেয় সেই কাঠগোলাপগুলো। প্রাপ্তি চোখ খুলে বিস্মিত হয়ে যায়। কোথায় পেলে? ওসব ছাড়ো, এবার বুঝলে কেন তোমার দিকে হাঁ করে তাকিয়েছিলাম? আজ বুঝলাম আমার জীবনে তুমি আমার কাঠগোলাপ। তারপর একটা কাঠগোলাপ নিয়ে প্রাপ্তির চুলের ফাঁকে গুজে দিল। প্রাপ্তি মাথা রাখলো রাজনীলের বুকে। বৃষ্টি গাছের তলায় দাঁড়িয়ে থাকা দুই প্রেমিক প্রেমিকাকে ভিজিয়ে দিতে থাকলো বৃষ্টির ফোঁটারা। কাঠগোলাপ দেখলে এখন আর কোনো অনুভূতি জাগে না প্রাপ্তির মনে। আর মনে হয় না একটু ছুঁয়ে তার নরম স্পর্শ নেই। কাঠগোলাপের মায়া তাকে জড়িয়ে রেখেছিল রাজনীলের জন্যে। আজ রাজনীল নেই, তাহলে আর কাঠগোলাপের মায়া রেখে কি হবে? যে কাঠগোলাপ দেখলে একসময় প্রাপ্তির মুখে ফুটে উঠত নরম হাসি, মনে পড়ে যেত নীলের বলা সেই কথাটা, তুমি আমার কাঠগোলাপ। আজ সেই কাঠগোলাপ দেখলেই তার শরীরে মনে এক অদ্ভুত বিষণ্ণতা গ্রাস করে। বছর 3 হতে চলো রাজনীল চলে গেছে এই পৃথিবী ছেড়ে। ট্যাক্সি করে গড়িয়াহাট থেকে ধর্মতলার দিকে আসছিল সে। উল্টো দিক থেকে একটা লরির ধাক্কায় উল্টে যায় ট্যাক্সি, আর সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করে রাজনীল। হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। প্রাপ্তি এক ফোঁটা চোখের জল ফেলেনি, কেমন পাথরের ন্যায় হয়ে গিয়েছিল সে। ফেরার সময় সে নীলের বুকের উপরে রেখে এসেছিল একটা কাঠগোলাপ, শুকিয়ে যাওয়া। ডাকুরিয়া লেখে সেই বৈশাখের বিকেলে নীলের দেওয়া কাঠগোলাপ, যেটা এতদিন সে ডায়েরির ভাঁজে লুকিয়ে রেখেছিল। প্রাপ্তি এখন গড়িয়াহাটের একটা মিউজিক স্কুলের টিচার। আর যেতে যেতে রাস্তার পাশে একটা কাঠগোলাপ গাছ দেখে হঠাৎ তার নীলের কথা মনে পড়ে গেল। কিন্তু কি লাভ এতে? কষ্ট বাড়বে ছাড়া কমবে তো না। নীল চলে যাওয়ার পর থেকে তার জীবনে নতুন করে কোনো প্রেম আসেনি। সেও আর তাগিদ অনুভব করে না নিজে থেকে। অনেক ছেলের বাড়ি থেকেই মাঝে মাঝে তাকে দেখতে আসে, কিন্তু সে নির্বিকার থাকে। সে বুঝতে পারে তার জীবনে চলার গতি স্তব্ধ হয়ে যাচ্ছে, কিন্তু চেয়েও সে স্বাভাবিক হতে পারছে না। আগের প্রাপ্তি আর ফিরে আসছে না। 3 বছর ধরে কেমন একটা জড় বস্তুর মতো হয়ে গেছে সে। স্কুল থেকে বাড়ি ফিরে প্রতিদিন সে ফ্রেশ হয়ে 1 ঘন্টা ব্যালকনিতে বসে কফি খায়। আজ ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল প্রাপ্তির। তবে আজ হাওয়াটা বেশ সুন্দর, কোথাও একটা বৃষ্টি হচ্ছে মনে হয়। তবে নীল চলে যাওয়ার পরেই সে আজও বৃষ্টি হলে একবার ভেজে। শুধু সেই সময় ওর মনে হয় ও একা নেই, রাজনীল তার সাথেই আছে। দেওয়ালে ঝোলানো হালকা হলুদ আলো এসে পড়েছে প্রাপ্তির মুখে। তার মনটার রংটাও ঠিক ওই আবছা হলুদ আলোর মতোই ম্রিয়মান। টুলু, আসবো? এসো মা। আর তুমি এমন ফর্মালিটি করবে না আমার সাথে। না রে মা, স্পেস তো সবারই লাগে বল।
লাগে, কিন্তু এটা তুমি মা। আচ্ছা ছাড়, শোন না, এখন তো 6:30 বাজে, 8টা নাগাদ ছেলের বাড়ি থেকে কিন্তু লোক আসবে। রেডি হয়ে থাকিস মা। আজ আবার? কি বলি রে মা, তুই তো জানিস তোর বিয়ে না দিলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চিন্তা করো না, রেডি হয়ে যাব। প্রাপ্তির বাবা চলে গেছে আজ প্রায় 15 বছর হয়ে গেল। মা একা হাতে সামলেছে ওকে এতদিন, সাথে এই সংসার। মায়ের অবদান কি প্রাপ্তি ভুলতে পারে? সেখানে মা তো শুধু একটা আবদারি করেছে। সে আর কিছুক্ষণ ব্যালকনিতে বসে নিজের ঘরে ঢুকলো। দেখলো মা তার জন্য সেই কাঠগোলাপ রঙের হলুদ পাড়ের সাদা শাড়িটা বের করে রেখেছে। অজান্তেই প্রাপ্তির চোখের কোণে জল চিকচিক করে উঠল। না, এটা সে কিছুতেই পরবে না, অসম্ভব। সে আলমারি খুলে একটা গোলাপি পাড় সাদা শাড়ি বের করে পরে নিল। রাত্রে ছেলের পরিবার থেকে লোক দেখতে এলে প্রাপ্তিকে নিয়ে আসে ওর মা। সে ছেলেটাকে দেখালো। বাকি ছেলেগুলোর মতো হ্যাংলাপনা নেই চোখে, বরং কেমন মায়া জড়ানো চোখ দুটো। ছেলের মা আর বাবা মিলে নানা প্রশ্ন জিজ্ঞাসা করলো তাকে। ওই সেই এক গতে বাঁধা প্রশ্ন। শেষে ছেলের মা বাবার অনুরোধে একটা গানও শোনালো প্রাপ্তি। গান শুনে সকলেই বিস্মিত। চোখের কোণে সবারই জল চিকচিক করছে। এত অপূর্ব কণ্ঠস্বর। তবু সবাই প্রশংসা করলেও কোনো বাক্যই স্পর্শ করতে পারেনি প্রাপ্তির অন্তরকে। ছেলের মার কথায় শেষে প্রাপ্তি আর ছেলেটি আলাদা করে একটু কথা বলার জন্য ছাদে এলো। ছাদে এসে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল দুজনে। হঠাৎ প্রাপ্তি নিজে থেকে বলল, আচ্ছা, আপনি অন্তরের কথাকে বেশি গুরুত্ব দেন নাকি মাথার? যখন যেটা মনে হয়। অন্তর সবসময় ঠিক কথা বলে না, জানেন তো। তাই? হ্যাঁ, এখন যেমন অন্তর তোতলাচ্ছে। মানে? ছেলেটি এবার হাত দুটো নমস্কারের ভঙ্গিতে এনে বলল, আমি অন্তর সেন। প্রাপ্তি এবারে হেসে ফেলল। সে হাসি একদম নির্ভেজাল, কোনো মেকি ভাব নেই তাতে। এমন নির্ভেজাল হাসি বহু দিন পর হাসল প্রাপ্তি। সে এবার হাত দুটো নমস্কারের ভঙ্গিতে এনে বলল, আমি প্রাপ্তি মুখার্জি। বেশ, এতক্ষণ ধরে মুখ গোমড়া করে বসে থাকা মেয়েটার মুখের হাসিটাই আজ আমার প্রাপ্তি। প্রাপ্তির ভীষণ ভীষণ ভালো লাগলো কথাটা। সাথে অন্তরকে, কি মিষ্টি কথা বলে, সাথে ভীষণ ভদ্র নম্র। আর যে ওকে এতদিন পর হাসালো তাকে ভালো না লাগলে হয়। তবে প্রাপ্তির সব থেকে ভালো লেগেছে ওর চোখ দুটো। ছেলেটার চোখ দুটোই না ভীষণ মায়া লেগে রয়েছে। অন্তরবাবু, আপনি বিয়েতে রাজি? সেটা এখন ডিপেন্ড করছে আপনার উপর। আমার একটু ডিসিশন নিতে সময় লাগবে। মানে কোনো অসুবিধা নেই, টেক ইউর টাইম। আপনি যা ডিসিশন নেবেন আমি তাই মেনে নেব। থ্যাংক ইউ। তবে তবে একটা কথা হ্যাংলার মতো বলেই ফেলছি, যেটা আমার অন্তর বলছে এখন। বলুন না। আমরা কি বন্ধু হতে পারি? আপনি বিয়ে করুন না করুন সেটা পরের ব্যাপার, কিন্তু বন্ধু তো হওয়াই যায়, বলুন। হ্যাঁ, হওয়াই যায়। তবে তার জন্য এই আপনি আগে এসব ছাড়তে হবে। বেশ, তোমার নাম্বারটা পাবো? লিখে নাও, 9245। কখনো ফোন করলে বিরক্ত হবে না তো? না, তুমি করো। বেশ, আজ আসি তবে। এসো। অন্তর ছাদ থেকে নেমে তার বাবা মায়ের সাথে বেরিয়ে পড়ল নিজেদের বাড়ির উদ্দেশ্যে। প্রাপ্তি ওপর থেকে দেখলো অন্তরদের গাড়ি এজিসি বোস রোডের দিকে চলে গেল। আর আচমকা একটা ভেজা বাতাস প্রাপ্তির সারা শরীর জুড়ে বয়ে গেল। মনে হলো যেন অন্তর চলে যাওয়ার পথে কিছুটা তৃপ্তি শীতলতা ছড়িয়ে দিয়ে গেল।
অন্তরের থেকে থেকে ওই দিনটার কথা মনে পড়ে। তারা গাড়ি করে প্রাপ্তিদের বাড়ি থেকে বেরিয়ে মেন রোডে ওঠার সময় যে ঠান্ডা হাওয়াটা ওদের শরীর জড়িয়ে দিয়ে গেল, ওটা বোধহয় প্রাপ্তিরই পাঠানো। সুন্দর মেয়েটা, তবে কেমন একটা গভীর ব্যথা বহুদিন নিজের ভেতর লুকিয়ে রেখেছিল বলেই মনে হয়। সেদিনের হাসিটা সে ভুলতে পারছে না। মাঝে 1 সপ্তাহ কেটে গেল, তবু ওকে একটা ফোন করা হয়ে উঠল না। অন্তরের বাড়ি সর্দার শঙ্কর রোডে। আজ অফিস ছিল না ওর। সারাটা দিন ভীষণ গরম ছিল। এখন এই বিকেলের দিকে একটু হাওয়া দিচ্ছে। রাস্তায় হাঁটতে বেরিয়েছে অন্তরের একা একা এই রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে। দক্ষিণ কলকাতার এই অংশে তবুও গাছপালা রয়েছে বলেই হয়তো ভালো লাগে। হেঁটে হেঁটে লেক অব্দি চলে যায় মাঝে মাঝে। অন্তরের 6 ফুট লম্বা চেহারাটা একটা আলাদা লালিত্য আছে, কোনো রুক্ষতা নেই। তাই হয়তো সকলেরই প্রিয় পাত্র সে। আজ রাস্তাটা তুলনামূলকভাবে ফাঁকা। সে পকেট থেকে ফোনটা বের করে প্রাপ্তির নম্বরে ফোন করল। ওপাশ থেকে একটা মিষ্টি গান ভেসে এলো। প্রাপ্তি ফোনটা রিসিভ করতেই বলল, হ্যালো, কেমন আছো? কে বলছেন? এত তাড়াতাড়ি ভুলে গেলে? কে? ও, অন্তর। যাক, চিনলে তবে। নাম্বার নিলে অথচ 7 দিন তো কোনো যোগাযোগই করলে না। তাই ভাবলাম তুমি ভুলে টুলে গেলে হয়তো। এত তাড়াতাড়ি ভুলে যাব? না না, এমনি। তুমি কি মনে করবে তাই ভেবে আর কল করিনি। তাহলে আজ হঠাৎ? এমনি, আজ একটু কথা বলতে ইচ্ছে করছিল তাই। ও, তার মানে এতদিন কথা বলতে ইচ্ছে হয়নি। এ ধুর, তুমি সব গুলিয়ে দিচ্ছ। ওপাশ থেকে প্রাপ্তির হাসির শব্দ ভেসে এলো। মনে হলো যেন কিছু প্রজাপতি ডানা মেলে উড়ে চলে গেল। আচ্ছা বেশ, বলো কেমন আছো? এই চলছে। তুমি তুমি বলো। ওই একই, স্কুল, তারপর বাড়ি, তারপর আবার ক্লাস, এই চলছে। আজ কি করছো সন্ধ্যাবেলা? প্ল্যান নেই কোনো? দেখা দেখা করবে কোনো ক্যাফেতে? মানে তোমার যদি কোনো প্রবলেম না থাকে। এই প্রাপ্তি, সরি, তুমি আনকমফোর্টেবল ফিল করলে থাক আজকে। 7টায় আসি? আসবে সত্যি? হ্যাঁ, বলো কোথায় আসবো? হ্যাঁ, ওই হিন্দুস্তান পার্কের কাছে একটা ভালো ক্যাফে আছে, ওখানে। আমি কি তোমায় পিক করব? দরকার নেই, তুমি থেকো ওখানে, আমি চলে আসবো। ওকে, সি ইউ দেন। বাই। ফোনটা কেটে গেল উপাস থেকে। অন্তরের ভীষণ ভালো লাগছে। এই 7 দিনে সে বহুবার ভেবেছে একবার দেখা করবে প্রাপ্তির সাথে, কিন্তু কি ভাববে এই লজ্জায় কিছু করে উঠতে পারেনি। প্রাপ্তি ভীষণ ভালো একটি মেয়ে, ওর সাথে সময় কাটাতে অন্তরের ভালোই লাগবে। বাড়ি ফিরে অন্তর রেডি হতে শুরু করলো। ফেরার পথে এসে প্রাপ্তির জন্য একটা গিফট কিনলো। কে জানে ওর পছন্দ হবে কিনা। একটা সাদা শার্ট আর কালো প্যান্ট পরেছে অন্তর। চুলটা ব্যাক ব্রাশ করে আঁচড়ালো, সাথে একটু অরিকলনের মিষ্টি গন্ধ। ভালো লাগার সাথে সাথে সামান্য টেনশনও হচ্ছে ওর। বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে হিন্দুস্তান পার্কের কাছের ইতালিয়ান থিম ক্যাফেটায় গিয়ে পৌঁছলো অন্তর। বাইরে একটা বেঞ্চে বসে প্রাপ্তির অপেক্ষা করছিল সে। কিছুক্ষণের মধ্যেই প্রাপ্তি ঢুকলো ক্যাফেতে। একটা ওয়াইন রঙের ড্রেস পরেছিল প্রাপ্তি। এত সুন্দর লাগছিল ওকে যে অন্তর চোখ সরাতে পারছিল না। খুব বেশি ওয়েট করায়নি তো? প্রাপ্তির রূপে অন্তর এতটাই বিভোর হয়ে গিয়েছিল যে ও কথাটা শুনতেই পায়নি। প্রাপ্তি আবার বলল, এই, হ্যাঁ বলো। বলছি খুব বেশি ওয়েট করায়নি তো? না না, তোমার আসতে অসুবিধা হয়নি তো? সব কথা এখানেই বলবে নাকি ভিতরেও যাবে? এই সরি সরি সরি, চলো। ক্যাফেতে আসতেই বেশ পছন্দ করে অন্তর। তবে তার মনে হয় এখানে যারা আসে তাদের সবার মুখে একটা অদৃশ্য মুখোশ আঁটা। বাংলায় কথা বলে না, বাংলা বলতে লজ্জা পায়। কেন? বাঙালি হয়ে যারা বাংলা বলতে লজ্জা পায় তাদের অন্তর একদম পছন্দ করে না।
তবু সবাইকে নিয়েই সমাজ, কি আর করা যায়। প্রাপ্তি আর অন্তর ক্যাফের ভেতরের দিকে কোণার একটা টেবিলে বসলো। এই জায়গাটায় বেশ নিয়ন আলোর কারুকাজ করা, সাথে আর্টিফিশিয়াল লতানো গাছ দেওয়ালে আঁকি বুকি কেটেছে। বেশ সুন্দর লাগছে দেখতে। তোমার স্কুল কোথায়? গড়িয়াহাট। তোমার অফিস কোথায়? সেক্টর 5। ও তুমি গাছ ভালোবাসো? হ্যাঁ, খুব ভালোবাসি। খুব ভালো। এরকম টুকটাক কথার মাঝেই তার একটা ইতালিয়ান ডিশ আর দুটো মকটেল অর্ডার করল। তোমায় আজ খুব সুন্দর লাগছে প্রাপ্তি। তোমাকেও। অন্তর কিছু না বলে মুচকি হাসল, তারপর বলল, তোমার জন্য একটা গিফট এনেছি। আই হোপ তোমার ভালো লাগবে। এসবের কি দরকার ছিল অন্তর? আমার দরকার ছিল, খুলে দেখো পছন্দ হয় কিনা। বলে অন্তর টেবিলের পাশে রাখা প্যাকেটটা প্রাপ্তির হাতে তুলে দিল। প্যাকেটটা খুব সুন্দর করে প্যাকেজিং করা। প্রাপ্তি তার নরম হাতে আলতো করে বাক্সটা খুলল। বেশ ভারী বাক্সটা। বাক্সর ভেতর থাকা জিনিসটা দেখে তার মুখের নরম অনুভূতিগুলো পাল্টে যেতে শুরু করল। দেখল প্রাপ্তির মুখে কেমন একটা রাগ আর বিষাদের মিশ্র ছায়া, সাথে চোখ থেকে বেরিয়ে আসছে জল। অন্তরকে কিছু বোঝার সুযোগটুকু না দিয়ে প্রাপ্তি উঠে গেল সেখান থেকে, তারপর বেরিয়ে গেল ক্যাফে থেকে। অন্তর ওর পেছন পেছন ছুটল, কিন্তু প্রাপ্তি ওকে সরিয়ে একটা ট্যাক্সি ধরে বেরিয়ে গেল। বেচারা অন্তর বুঝতেও পারল না প্রাপ্তির হঠাৎ কি হলো। তার ভীষণ মন খারাপ লাগলো ঘটনাটায়। ওর কি গিফট পছন্দ হয়নি? সে তো ভেবেছিল হবে, নাকি অন্য কিছু। অন্তর বুঝে পেল না বাক্সর ভেতরে থাকা কাঠগোলাপের বনজাইটাই কি এই সব কিছুর জন্য দায়ী। প্রাপ্তি বুঝতে পেরেছে সে ওই দিন ওইভাবে বেরিয়ে গিয়ে ঠিক কাজ করেনি। অন্তরের তো কোনো দোষ ছিল না, সে তো কিছুই জানতো না। তাকে খুশি করতেই তো সে ওই কাঠগোলাপের বনজাইটা এনেছিল। পাতা ছাড়া গাছটায় হলুদ সাদা মায়াবী কিছু কাঠগোলাপ। কিন্তু সে কি করে বোঝাবে অন্তরকে যে ওই ফুলগুলো আর ওর মনে ভালোবাসা জাগাতে পারে না? কাঠগোলাপ আর ওর মাঝের সাঁকোটাই তো আজ ভেঙে গেছে। মেঘলা আকাশের দিকে চেয়ে এইসব ভাবতে ভাবতে তার চোখের কোণ থেকে কয়েক ফোঁটা জল পড়ল। এমনটা না করলেও পারত। মাঝে 7 দিন কেটে গেল। অন্তর অনেক কল মেসেজ করেছে, কিন্তু একটারও উত্তর দেয়নি প্রাপ্তি। কি বলবে সে? সরি বলার ভাষাও খুঁজে পাচ্ছে না সে। কিন্তু প্রাপ্তির এত কষ্ট কি শুধুই ওই কাঠগোলাপটার জন্য, নাকি অন্তরের জন্য? রাজনীলের যাওয়ার পর থেকে সে এতটা মন খারাপ কারোর জন্য করেনি। তাহলে আজ হঠাৎ অন্তরের জন্য এমন কেন? তাহলে কি ও অন্তরকে একটু হলেও ভালোবেসে ফেলেছে? অন্তর ভীষণ ভালো ছেলে। ওর মধ্যে কেমন একটা মায়া আছে যেটা প্রাপ্তি ইগনোর করতে পারে না। থেকে থেকে অন্তরের কথাই তার মনে আসে। মেঘলা পাগল হাওয়ার দিনগুলো বড্ড ভালোবাসে প্রাপ্তি। মেঘের দিকে তাকিয়ে সে গেয়ে উঠল। পিছন থেকে একটা আলতো হাততালির আওয়াজে চমকে উঠল প্রাপ্তি। মা এসে দাঁড়িয়েছে তার পেছনে। সে বলল, কখন এলে ঘরে? বসো। বহুদিন পর মেঘ দেখে গাইলি টুলু, গাস না কেন? প্রাপ্তি কোনো উত্তর করল না। আবার মেঘের দিকে তাকিয়ে থাকলো। একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। মাঝে কটা দিন খুব গরম ছিল, সেটা ধীরে ধীরে কাটছে। বহুদিন তো হলো টুলু, এখনো সেই ঘটনা নিয়ে পড়ে থাকলে তোর জীবন চলবে কিভাবে রে মা? ওকে আমি ভালোবাসতাম মা। ইনফ্যাক্ট এখনো ভালোবাসি। ভালোবাসা তো খারাপ না, কিন্তু কখনো কি ভালোবাসা চলার পথ স্তব্ধ করে দেয় মা? নীল আজ থাকলে কি সেটা কখনো চাইতো বল মা? তোর কাছে জীবনটা এখনো পড়ে আছে, সেটাকে সাজিয়ে তোল মা, রঙিন করে তোল। তুমি কি বলতে চাইছো মা? অন্তর তোকে খুব ভালোবাসে টুলু, খুব ভালোবাসে। অনেক তো হলো, আর এমন জেদ করিস না মা। অন্তর তোকে খুব ভালো রাখবে রে। ওর সাথে কথা বল, ওকে ফোন কর। প্রাপ্তি আবারও কিছু বলল না।
কি বলবে সে? সে এখন তীব্র দোলাচলে ভুগছে। নীল আর অন্তর দুজনে তার মনে এক তীব্র দোটানার সৃষ্টি করেছে। কিন্তু মায়ের কথাও তো ঠিক, নীলকে সে ভালোবাসে, কিন্তু সে তো এখন আর নেই, তাকে ছেড়ে বহু বহু দূরে চলে গেছে। তাহলে তাহলে ওর জীবন থেমে থাকবে, সেটা কি নীল চাইবে কখনো? এখনো সময় আছে রে টুলু, ফোনটা করে ফেল, কথা বল, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব। প্রাপ্তির ঘর থেকে বেরিয়ে গেল তার মা। কিছুক্ষণ বাদেই সে ফোন করে অন্তরের নাম্বারে। দুবার রিং হতেই অন্তর ফোনটা রিসিভ করে বলতে লাগলো, আই এম সরি প্রাপ্তি, আমি বোধহয় অজান্তেই তোমায় দুঃখ দিয়ে ফেলেছি। আমি আমি বুঝতে পারিনি। তুমি প্লিজ আমায় ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। আমার থেকে আর মুখ ফিরিয়ে নিও না, কথা বলো আমার সাথে, আমি পারছি না আর, খুব দম বন্ধ লাগছে, ভালো লাগছে না, প্লিজ। প্রাপ্তি বুঝতে পারছে ওপাশে অন্তরের গলা রুদ্ধ হয়ে যাচ্ছে, তারও বুক ঠেলে কান্না উঠে আসছিল। তবু সেটাকে সে চেপে বলল, আজ আজ আসতে পারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় বলো, নিশ্চয়ই আসবো। অন্তরের গলার উচ্ছ্বাস চাপা থাকলো না। ঠাকুরিয়া লেক, বিকেল 4টে। আসবো, পাক্কা। ফোনটা কেটে দিল প্রাপ্তি। তার নিজেরই বড্ড খারাপ লাগছে। সত্যি তো, অন্তরকে খুব ভালোবাসে, নইলে এমন বাচ্চাদের মতো ফোনে প্রায় কেঁদেই ফেলতো। একটু বিশ্রাম নিয়ে প্রাপ্তি রেডি হতে শুরু করলো। আলমারি থেকে বের করলো কাঠগোলাপ রঙের হলুদ পাড় দেওয়া শাড়িটা, কপালে একটা ছোট্ট হলুদ টিপ। বাড়ি থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরে সে সোজা পৌঁছলো ঢাকুরিয়া লেকে। সাদার্ন অ্যাভিনিউ ধরে আসার সময় গাছপালাগুলোর পাগল হাওয়ায় লুটোপুটি সে দু চোখ ভরে দেখল। কিছুক্ষণের মধ্যেই সে 8 নম্বর গেটের সামনে এসে উপস্থিত হলো। গেট দিয়ে ঢুকে কিছুটা হাঁটতেই সে দেখতে পেল অন্তরকে। অন্তর একটা বেঞ্চে বসে আছে। প্রাপ্তি ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। অন্তরও উঠে দাঁড়ালো। প্রাপ্তি বলল, আমার সাথে এসো অন্তর। কোথায় যাবে? এসো না। প্রাপ্তি ওকে নিয়ে এসে দাঁড়ালো একটা বড় গাছের তলায়। তারপর বলল, এই গাছটার নাম জানো অন্তর? হ্যাঁ, এটা তো ওরেন্ড্রি। এটা বৃষ্টি গাছ, নামটা আমার দেওয়া। এটা আমাদের বৃষ্টি গাছ ছিল। আমাদের মানে? আর ছিল কেন? অন্তর ঠিক বুঝে উঠতে পারছে না। আর আজ প্রাপ্তিকে কিসে পেয়েছে সে নিজেও বুঝে উঠতে পারছে না। আমাদের মানে আমার আর রাজনীলের। এখন কোথায় এসে? 3 বছর আগে সে আমাদের সকলকে ছেড়ে আমাকে ছেড়ে চলে গিয়েছে, আর আসবে না। সরি প্রাপ্তি। ওর সাথে শেষ যেদিন দেখা হলো, সেদিন ঠিক এই গাছটার নিচে দাঁড়িয়েই ও আমায় কাঠগোলাপ দিয়েছিল। আর আজ ও বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলল প্রাপ্তি। অন্তর ওর মাথায় হাত বুলোতে বুলোতে বলল, কিচ্ছু হয়নি, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। এই এক জীবনে সবাই সবকিছু পায় না, সবার সব আশা পূরণ হয় না প্রাপ্তি, কিছুটা অপ্রাপ্তি থেকেই যায়। আর আমি সেদিন না বুঝে তোমায় কষ্ট দিয়ে ফেলেছি। প্রাপ্তি আর কিছু না ভেবে জড়িয়ে ধরল অন্তরকে। অন্তরের বুকের কাছটা প্রাপ্তির চোখের লবণাক্ত জলে ভিজে যাচ্ছে। লেকের হাওয়ার বেগ বাড়ছে। টুপটাপ করে রেইনট্রির কিছু সাদা গোলাপি ফুল ঝরে পড়ল ওর মাথায়। এই ফুল কি আদৌ হাওয়ার জন্যই পড়লো, নাকি রাজনীল ওদের সাথে আছে এই ভরসা জোগালো? সেটা বুঝল না প্রাপ্তি। প্রাপ্তি মুখ তুলে বলল, না অন্তর, না, তোমার কোনো দোষ নেই।
কাঠগোলাপ তো আমার প্রিয় ফুল, ওই মায়াবী রংটা আমার ভীষণ প্রিয়। কিন্তু ওই ঘটনার পর থেকে ওই ফুলটার থেকে দূরে থাকি আমি। তোমার প্রিয় জিনিসের থেকে তুমি দূরে থাকো, সেটা কি রাজনীল কোনোদিন চাইবে? আর কেঁদো না, আমি তোমার কান্না ভরা মুখটা দেখতে পারবো না। কেঁদো না আর। প্রাপ্তি চোখ মুছতে মুছতে মুচকি হেসে বলল, না। আমি তোমায় কিছু বলতে চাই। বলো। আমি তোমায় খুব ভালোবাসি। প্রাপ্তি দেখল অন্তরের হাতে ধরা কিছু হলুদ সাদা মায়াবী কাঠগোলাপ। সে আর কাঠগোলাপের থেকে পিছু হটবে না। প্রিয় জিনিসকে প্রিয়তম করে তুলবে সে। অন্তরের হাত থেকে ফুল নিয়ে সে বলল, আচ্ছা, আমায় কি কাঠগোলাপের মতো লাগছে? লাগছে তো, তবে এই কাঠগোলাপ শুধুই আমার, আর কারণ না। প্রাপ্তি কিছু না বলে আবার জড়িয়ে ধরল অন্তরকে। আর ঠিক তখনই গুড়গুড় শব্দে মেঘ ডেকে উঠল। শুরু হলো বৃষ্টি। বৃষ্টির তলায় দাঁড়িয়ে ভিজতে থাকলো দুই নরনারী, কিছু কাঠগোলাপ ও একটি বৃষ্টি গাছ। এতক্ষণ শুনছিলেন অভিষেক দত্তের কলমে কাঠগোলাপ ও একটি বৃষ্টি গাছ। আজকে আমাদের সাথে গল্প পাঠে ছিল ব্রতদীপ, এছাড়া অন্যান্য চরিত্রে দেবনীল, বর্ণিশা, সৌরভ সাহা ও আমি সৃষ্টি। এছাড়া প্রচার অঙ্কনে অর্ক, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীতে অভ্র, স্ক্রিপ্টিংয়ে দেবনীল ও বিশেষ সহযোগিতায় সুপর্ণা ও ঋদ্ধা। লেখক অভিষেক দত্তের জন্য রইল অডিও হাট থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।